গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 30 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু ম্যাথের উপর থেকে 29টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, যেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। প্রত্যেক দিন ক্লাসের মতো আজকেও আমরা ক্লাসের শুরুতে আবারও বলছি যে আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন করানো হবে, ক্লাস শেষ হওয়ার পর সেই 15টা কোশ্চেন কিন্তু অবশ্যই বাড়িতে নিজেরা না দেখে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 29 পর্যন্ত ক্লাস যেগুলো হয়ে গেছে, সেখানে যে অঙ্কগুলো করানো হয়েছিল সেগুলোও কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই রিভিশন করবে। দরকার পড়লে ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে 30 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি বনভোজনে প্রত্যেক সদস্য বনভোজনে উপস্থিত মোট সদস্যের দ্বিগুণ পরিমাণ চাঁদা দিলে মোট চাঁদা আয় হয় বলেছে কত? 3042 টাকা। তবে বনভোজনে উপস্থিত মোট সদস্য সংখ্যা কত? তো কোশ্চেনটা ভালো কোশ্চেন, এখানে যা বলেছে সেইভাবেই এখান থেকে তোমরা সলভ করো। এখানে বলেছে দেখো, একটা বনভোজনে প্রত্যেক সদস্য বনভোজনে উপস্থিত মোট সদস্য সংখ্যার দ্বিগুণ পরিমাণ চাঁদা দেয়। তো ফার্স্টে ধরে নাও, বনভোজনে উপস্থিত বনভোজনে বনভোজনে উপস্থিত মোট সদস্য বনভোজনে উপস্থিত মোট সদস্য সংখ্যা কত? আমি ধরে নিলাম এক্স জন। তো বনভোজনে উপস্থিত মোট সদস্য সংখ্যা ধরে নিচ্ছি এক্স জন। এবার কি করছে, প্রত্যেকটা সদস্য যত পরিমাণ সদস্য আছে তার দ্বিগুণ পরিমাণ করে চাঁদা দিচ্ছে। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় কত? প্রত্যেকে চাঁদা দেয় প্রত্যেকে চাঁদা দেয় কত? যতজন সদস্য তার দ্বিগুণ পরিমাণ করে, অর্থাৎ এক্স জন সদস্য, তো এক্স এর দ্বিগুণ 2x টাকা করে প্রত্যেকে চাঁদা দেয়। তাহলে মোট চাঁদা কত টাকা উঠবে এখান থেকে পেয়ে যাবে। মোট চাঁদা মোট চাঁদা কত? এক্স জন লোক প্রত্যেকে যদি 2x টাকা করে চাঁদা দেয়, তো এক্স ইন্টু 2x গুণ করলে হবে 2x² টাকা হলো মোট চাঁদা, যার ভ্যালু দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 3042 টাকা মোট চাঁদা ওঠে। তো এখানে সেই 2x² এর ভ্যালু বসিয়ে দাও, কত? 3042। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে, অর্থাৎ কতজন সদস্য সংখ্যা ছিল বনভোজনে মোট, সেই সদস্য সংখ্যা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে ফার্স্টে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 15 দুগুণ 30, 2 দুগুণ 4, 2 1 2। তো x² এর ভ্যালু কত হচ্ছে? x² এর ভ্যালু হচ্ছে 1521। এক্স এর ভ্যালু কত হবে? √1521। তো এখানে 1521কে বর্গমূল করো। 1521-এর বর্গমূল করা শর্টকাট ট্রিক্স কি শিখিয়েছিলাম? এখানে লাস্টে দেখো 1 আছে, তো 1 কিসের জন্য আসে? হয় 1-এর জন্য আসবে, নতুবা 9-এর জন্য আসবে। তো লাস্টের থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে দাও, বাকি যে সংখ্যাটা থাকছে এখানে, বাকি সংখ্যা কি আছে? 15। তো 15 থেকে ছোট তোমাদের স্কয়ার নাম্বার নিতে হবে। তো 15 থেকে ছোট স্কয়ার নাম্বার কত? 3। 3-এর স্কয়ার কত? 3-এর স্কয়ার হলো 9। 4-এর স্কয়ার নিলে 16, মানে বেশি হয়ে যাচ্ছে, 4-এর স্কয়ার নিতে পারবো না। তো এখানে ফার্স্ট ডিজিট এখান থেকে কনফার্ম হয়ে গেল, ফার্স্ট ডিজিট 3 হবে। এবার 3-এর সাথে 1 বসবে না 9 বসবে, সেটা কি করে চেক করব? তো এখানে আমরা 3 নিয়েছি, 3-এর ঠিক পরবর্তী সংখ্যা কত? 4। তো 3 আর 4 গুণ করো, 3 আর 4 গুণ করলে কত হচ্ছে? 12। তো 12 থেকে এই যে 15, এটা বড় না ছোট? তো 12 থেকে 15 বড়, সুতরাং বড় সংখ্যা এর পাশে বসবে, তো 9 এর পাশে বসবে। 39 হবে এই 1521-এর বর্গমূল। তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হবে 39, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে 39 জন সদস্য বনভোজনে উপস্থিত ছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 11, 14, 17 এবং 20 অবশিষ্ট থাকে?
তো এখানে একটা জিনিস প্রথমে দেখে নাও, এখানে বলেছে যে 15 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট। যথাক্রমের অর্থ কি? এই যে যথাক্রমে শব্দটা আছে এর অর্থই হলো এটাই যে 15 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে, 18 দিয়ে ভাগ করলে 14, 21 দিয়ে ভাগ করলে 17 আর 24 দিয়ে ভাগ করলে 20। তো এখানে একটা জিনিস দেখে নাও, 15 থেকে 11 বাদ দাও, কত হচ্ছে 4। একইভাবে 18 থেকে 14 বাদ দাও, এখানেও 4। তারপরে এখানে দেখো 21 থেকে 17কে বাদ দাও, তো পাচ্ছ কত 4। আর 24 থেকে 20কে বাদ দাও, এখানেও পাচ্ছ 4। তো এখানে ফার্স্টে যেটা করণীয় সেটা হলো এই 15, 18, 21 আর 24, 15, 18, 21 আর 24 এদের এলসিএম বার করো, এদের লসাগু বার করো। তো 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 কত, 3 8 24। তারপর এখানে 2 দিয়ে ভাগ করো, 5, এখানে 3 2 6, 7, 4 2 8। তারপর দেখো এখানে আর কিন্তু যাচ্ছে না, তো এলসিএম কত হবে? এলসিএম কত হবে? 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4। এগুলোকে এখানে গুণ করো। এখানে একটা জিনিস দেখো 2 আর 5 আছে, তো 2 আর 5কে সেপারেট করে নাও। বাকি সংখ্যাগুলোকে গুণ করো, 3 3 9 আর 4 সাথে কত 28। তো 9 ইন্টু 28 ইন্টু কত হচ্ছে 5 2 10। তো 28কে 9 দিয়ে গুণ করো, 8 9 72 2 হাতে 7, 9 2 18 আর 7 কত হবে? 18 আর 7 হবে 25। তো এখানে 252 হলো, আর 10-এর জন্য এখানে একটা জিরো বসে গেল, অর্থাৎ এলসিএম কত পেলে? 2520 এখানে এলসিএম পেলে। বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? তো ফার্স্টে আগে বার করে নাও, এই যে 2520 এর দ্বারা সম্পূর্ণ বিভাজ্য যাবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা বার করে নাও। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি আমরা 4টে নয়, একে ভাগ করলেই আমরা পেয়ে যাব যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 25 20 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, অর্থাৎ 25 20 দ্বারা সম্পূর্ণ বিভাজ্যের অর্থ হলো 15 18 21 এবং 24 দ্বারা সেটা সম্পূর্ণ বিভাজ্য হবে। তো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে ভাগ করো, এখানে 0, 3 2 6, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 কত 7। এখান থেকে বিয়োগ করলে থাকছে, অবশিষ্ট থাকছে 9, এখানে 3, এখানে হচ্ছে কত 4। তো যাই হোক, অবশিষ্ট কি আছে এটা আমার দরকার নেই, আমার শুধু এইটুকু দরকার যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 25 20 দ্বারা বিভাজ্য হবে সম্পূর্ণ, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হবে 7560। সংখ্যাটা কত হলো? 7560। অর্থাৎ 2520 দ্বারা এই সংখ্যাটা কিন্তু সম্পূর্ণ বিভাজ্য, এবং 2520 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হলো 15 18 21 এবং 24 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। কিন্তু এখানে কন্ডিশন বলে দিয়েছে 15 দিয়ে ভাগ করলে যেন 11 অবশিষ্ট থাকে, 18 দিয়ে ভাগ করলে যেন 14 অবশিষ্ট থাকে, 17 দিয়ে ভাগ করলে 17 অবশিষ্ট থাকে, 24 দিয়ে ভাগ করলে যেন 20 অবশিষ্ট থাকে। তাহলে নির্ণেয় সংখ্যাটা কি হবে যখন অবশিষ্ট থাকবে? তো নির্ণেয় সংখ্যাটা হলো, নির্ণেয় সংখ্যাটি হবে দেখতে পাচ্ছ প্রত্যেকটার ডিফারেন্স যেহেতু 4, তো সংখ্যাটা থেকে যে সংখ্যাটা বিভাজ্য সংখ্যা পেলে তার থেকে জাস্ট কি করবে? 4কে বিয়োগ করে দাও। তো এর থেকে 4 বিয়োগ করে দিলে সংখ্যাটা হবে কত? 7556। তো অ্যান্সার হবে 7556, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন 0.008। এখানে একটা সরল আছে, সরলটাকে সমাধান করতে হবে। তো এখানে ফার্স্টে করণীয় যেটা সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগে ফার্স্টে করণীয়। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখছি, এখানে দেখো আছে 0.008 ইন্টু 0.01 ইন্টু 0.72। এবার এখানে ভাগ আছে, মানে এটার ভাগ আছে কত? ভাগ আছে 0.12 ইন্টু 0.12304। তো এখানে সিম্পলি এইভাবে পাতিয়ে নাও। এবার দশমিক গুলোকে এখান থেকে তোলো। তো এখান থেকে দেখো ওপরে আছে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা দশমিকের পরে 7টা সংখ্যা আছে। নিচে কটা দেখো, নিচে আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তো নিচে 6টা আছে, ওপরে আছে 7টা। তো দশমিক সব এখান থেকে, দশমিক গুলো সব এখান থেকে ডাইরেক্ট তুলে দাও,
তুলে দিয়ে নিচে একটা 10 এক্সট্রা এখানে গুণ করে দাও। যদি না বুঝতে পারো তাহলে একটা কাজ করো, সব থেকে বেস্ট যেটা ছোটবেলায় করে এসছো, যে দশমিক তোলো এখান থেকে আর ওপরে নিচে সেখানে 10 গুণ করো। তো এখান থেকে 3টে দশমিক উঠলে নিচে আসবে কত? 1000। এখান থেকে দুটো দশমিকের পর দুটো সংখ্যা উঠলে এখানে আসবে 100। সেম একইভাবে এখান থেকে উঠলে এখানে আসবে কত? 100। এখান থেকে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা ওপরে চলে গেল 100, এখানে দশমিকের পরে 4টে সংখ্যা, তো এখানে চলে আসবে কত? এখানে চলে আসবে 10,000। এবার ওপরে নিচে জিরো গুলো কাটাকুটি করো, তো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা আর 6টা জিরো কেটে দিলাম, তো এখান থেকে 1টা 2টো আর এই 4টে কেটে গেলে 6টা জিরো কেটে যায়। এবার এখান থেকে কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 12 72। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 2 8। তাহলে ওপরে দেখো কত আছে? 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 6, আর নিচে আছে কত? নিচে আছে এখানে 10 আছে, তো নিচে আছে 10, তো হচ্ছে কত? 6 দুগুণ 12 বাই 10, মানে অ্যান্সার হবে 1.2, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখা মাত্রই অ্যান্সার করবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার সি। কেন, কিভাবে অ্যান্সার করবে? এখানে আগে ফার্স্টে আমি শর্টকাট পদ্ধতি বলে দেব, তারপর বেসিক পদ্ধতিটা দেখাবো। তো যখনই এই টাইপের কোশ্চেন থাকবে, যেমন এখানে আছে 6 এর বর্গমূল মাইনাস 6 এর বর্গমূল মাইনাস 6 এর বর্গমূল, এইভাবে চলছে ইনডেফিনাইট সংখ্যা পর্যন্ত। তো এইরকম যখন থাকবে, তো এই ক্ষেত্রে তোমরা এই 6কে কি করবে? 6কে এমন দুটো সংখ্যার এতে ভাঙবে যেন সেই সংখ্যা দুটো পরস্পরের মানে সংখ্যা দুটো পরস্পরের মৌলিক সংখ্যা হয়। যেমন 2 আর 3 হলো পরস্পরের মৌলিক সংখ্যা। এবার এখানে যদি তোমাদের কোশ্চেনটা থাকতো, এইরকম কোশ্চেন থাকতো, বর্গমূল 6 প্লাস বর্গমূল 6 প্লাস বর্গমূল 6 প্লাস আপ টু ইনফাইনাইট। তো যদি পজিটিভ থাকতো, মানে যোগ করতে হতো, তখন এই যে এখানে তোমরা 6কে ভাঙলে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে, তো এখানে এই পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সব থেকে বড় পজিটিভের ক্ষেত্রে তার অ্যান্সার হবে সেটা, মানে 3। আর যখন এখানে নেগেটিভ থাকবে মানে মাইনাস দিয়ে থাকবে, তখন ছোট সংখ্যাটা তার অ্যান্সার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 2 আর এর অ্যান্সার হবে 3। তো সেই কারণেই বললাম 6 আমি দেখা মাত্রই 6কে আমরা জানি 2 আর 3 পরস্পর মৌলিকে ভেঙে নিয়েছি মনে মনে, এবং দেখা মাত্রই ওই কারণে বললাম যে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2। কিভাবে অ্যান্সার আসছে? বেসিক পদ্ধতি দেখো, বেসিক পদ্ধতি দেখলে তোমরা কিভাবে অ্যান্সার আসছে সেটা বুঝতে পারবে। তো এখানে দেখো কোশ্চেন যেটা দিয়েছে যে √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস আপ টু ইনফাইনাইট। তো এটাকে আমি যদি x ধরে নিই, তো x ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার দেখো সমানের দুই সাইডে আমি যদি স্কোয়ার করি, তো এখানে x এর স্কোয়ার করলাম, এখানেও আমি স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করে দিলে এখানে হচ্ছে দেখো x এর স্কোয়ার, আর সমানের ডান সাইডে গেলে বাইরের বর্গমূলটা ক্যান্সেল হয়ে যাবে স্কোয়ারের জন্য, অর্থাৎ 6 বাইরে চলে আসবে, 6 মাইনাস আবার দেখো সেই কন্টিনিউয়াস এটা চলতে থাকবে, 6 এর বর্গমূল মাইনাস 6 এর বর্গমূল মাইনাস 6 এর বর্গমূল আপ টু ইনফাইনাইট পর্যন্ত। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে পেলে 6x স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস এই যেটা এখানে পাচ্ছ, এইটাকে তুমি ফার্স্টেই ধরে নিয়েছিলে, দেখো ফার্স্টেই x ধরে নিয়েছিলে, তো এটার পরিবর্তে আমি এখানে লিখলাম কি x। এবার দেখো এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে ভাঙো, ভাঙলে এখান থেকে পাবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে x কমন নিলে পাবে কত? x প্লাস 3,
আর এখান থেকে পাবে কত এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো এক্স এর ভ্যালু আমি যদি এক্স প্লাস থ্রিকে কনসিডার করি তো -3 হচ্ছে, তো এটাকে আমরা কনসিডার করব না, যেহেতু নেগেটিভ চলে আসছে। তো এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 2। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 2। তো বেসিক পদ্ধতি দেখিয়ে দিলাম এবং শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিলাম, এবং দু টাইপের কোশ্চেন থাকে, একটা হলো এই টাইপ মানে মাইনাস দিয়ে, আর একটা থাকবে প্লাস দিয়ে। তো যেটা থাকবে আশা করি এরপর থেকে তোমরা অ্যান্সার বার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এর পাশাপাশি এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। মাথা রাখবে, আমাদের যে কটা ক্লাস প্রোভাইড করা হয় আমাদের দুটো ইউটিউব চ্যানেলে, তার লেভেল কিন্তু অনেকটা হাই থাকে। যদি বিশ্বাস না হয় প্রথমে নিজেরা একটা দুটো ক্লাস করে দেখো, তাহলে যদি ভালো লাগে আগের ক্লাসগুলো কন্টিনিউ করবে, ভালো না লাগলে ক্লাস করার দরকার নেই। আমাদের থেকে কোনো জোর জবরদস্তি থাকছে না যে ক্লাস দেখতেই হবে। তো যাই হোক, ফার্স্টে ক্লাসগুলো দেখবে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করে করে দেখলে কিছুই বুঝতে পারবে না এবং ক্লাসও কারোর ভালোও লাগবে না। তো যাই হোক, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়, এবং ক্লাসটাকে লাইভ যদি না দেখতে পারো ক্লাস থেকে যায় পরবর্তীতে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এখানে এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হলে একটাই বেনিফিট, যে কখন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। কেউ কিন্তু এই নম্বরে কল করবে না বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে না, তাহলে কিন্তু তাকে ব্লক করে দেওয়া হবে, স্ট্রিক্টলি বলছি, কারণ অনেকে এটা করছে। তো শুধুমাত্র তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে মেসেজ করে, এবং তোমরা অবশ্যই কিন্তু উইদিন একদিনের মধ্যেই কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ অনলি ফর পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা ছাড়া বাকি যাবতীয় সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের চলছে। আমাদেরই একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, তার নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল, তো এই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটার উপরে ক্লিক করলে তোমরা ম্যাথ বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে, যেখানে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ বা ম্যাথের টার্গেটেড ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি কোম্পানিতে সমস্ত কর্মচারী গড় মাসিক বেতন বলেছে কত, 12,000 টাকা। তারপর বলছে পুরুষ কর্মচারীদের গড় মাসিক বেতন 15,000 টাকা এবং মহিলা কর্মচারীদের গড় মাসিক বেতন বলেছে 8,000 টাকা। তবে ওই কোম্পানিতে পুরুষ এবং মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত কত, সেটা এখান থেকে জানতে চাইছে। তো এখানে দেখো বলেছে যে পুরুষ কর্মচারীদের গড় বেতন কত, বলে দিয়েছে দেখো 15,000 টাকা। মহিলা কর্মচারীদের গড় বেতন কত, মহিলা কর্মচারীদের গড় বেতন হলো 8,000 টাকা। তো পুরুষ কর্মচারীদের গড় বেতন কত, 15,000 টাকা, মহিলা কর্মচারীদের গড় বেতন কত, 8,000 টাকা, এবং সবার মিলিয়ে তাদের গড় বেতন মানে পুরুষ এবং মহিলা মিলিয়ে গড় বেতন কত, দেখো এখানে বলাই আছে 12,000 টাকা। তো অ্যালিগেশন প্রসেস এখান থেকে অ্যাপ্লাই করো। এবং তোমাদের একটা কথা বলেছিলাম অ্যালিগেশন প্রসেসের ক্ষেত্রে যদি কখনো কোনো ভুল হয় তো একটা জিনিস চেক করে নেবে, এই মিডিলে যে সংখ্যাটা মানে 12,000 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা উপরে থাকা একটা সংখ্যার থেকে ছোট হবে এবং আরেকটা সংখ্যার থেকে বড় হবে। তো এখানে দেখতে পাচ্ছ 12,000 থেকে 15,000 বড় এবং 12,000 থেকে 8,000 ছোট। তো এবার এখান থেকে
এইভাবে কোনাকুনি 12,000 থেকে 8,000 বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে কত 4,000, তো এখানে লেখো 4,000। আর 15,000 থেকে 12,000 বিয়োগ করে এই কোনাকুনি লেখো, তো বিয়োগ করলে হচ্ছে কত 3,000। তো এবার এখান থেকে রেশিও পেয়ে যাবে ইজিলি, এখান থেকে তিনটে শূন্য, এখান থেকে তিনটে শূন্য কেটে গেল, তো 4:3 এখান থেকে রেশিও হচ্ছে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন সি, পুরুষ এবং মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত কত। কারণ এখানে পুরুষদের বেতন আমি ফার্স্ট ধরেছিলাম, এটা পুরুষদের বেতন ধরেছিলাম, এবং এটা আমি ধরেছিলাম মহিলাদের বেতন। যদি এটা তোমরা উল্টো ধরো, মানে আগে 8,000 লেখো পরে 15,000 লেখো, তখন রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রেশিও হবে 3:4। তো সেই হিসাবে যেটা জানতে চাইছে সেই হিসাবে কিন্তু তোমরা একটুখানি দেখবে যে কি জানতে চাইছে, মহিলা ইস্টু পুরুষ না পুরুষ ইস্টু মহিলা। তো যেভাবে জানতে চাইবে সেইভাবে কিন্তু তোমরা অ্যান্সার বার করবে। চলে আসো পরের কোশ্চেন। এ এর 2/3, বি এর 75%, সি এর এত হলে A:B:C সমান কত। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই টাইপের কোশ্চেন তোমাদের করিয়েছি, এবং পিএসসির মোস্ট ফেভারিট কোশ্চেন। যা বলেছে সেটা লেখো। বলেছে এ এর 2/3, তারপর বলেছে বি এর 75%, তো 75% মানে 75/100। এবং যারা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু যারা মুখস্থ করেছে তারা কি লিখবে, তারা ডাইরেক্ট 3/4 লিখবে। কেন, কিভাবে 3/4 লিখলো, 75% মানে কি 75/100, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে এখানে 4×25, তো এখান থেকে 3/4। তো এটা কিন্তু অ্যাভয়েড করে ডাইরেক্টলি 3/4 লেখা যায়। ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু সি সমান সি ইন্টু কত বলছে, সি ইন্টু 0.6, তো পয়েন্ট উঠে গেল, নিচে বসলো কত 10। এবার এখান থেকে কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে কত 4, এখান থেকে কাটলে 3, এখান থেকে কাটলে কত 5। এবার দেখো নিচে সংখ্যাগুলো আছে, মানে হরে প্রত্যেকটার সংখ্যা আছে কি কি, আছে 3, আছে 4, আছে 5। তো 3, 4, 5 এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হবে এদেরই গুণফল 3 × 4 × 5। তো 4 5 20, 20 সঙ্গে 3 গুণ করলে হবে কত 60। তো এলসিএম কত পেলে, এলসিএম পেয়ে গেলে 60। তো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 60 গুণ করো, তো a × 2/3 এর সাথে গুণ করো 60, b × 3/4 এর সাথেও গুণ করো 60, ইকুয়াল টু সি × 3/5 এর সাথেও গুণ করো 60। তাহলে হরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখান থেকে কেটে যাবে। তো 3 দিয়ে কাটলে 3 20 60, 4 দিয়ে কাটো 4 15 60, 5 দিয়ে কাটলে 5 12 60। গুণ করো, এখানে এখানে গুণ করলে পাবে a × 20 দুগুণ কত 40, বা এটা এইভাবেও লিখতে পারো 40a, ইকুয়াল টু এখান থেকে লিখতে পারো 3 15 কত 45, 45b, 45b, আর এখান থেকে 3 12 কত 36c। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তোমরা কিন্তু ওপরে কাটাকুটি করে নিতে পারতে এই জায়গায়। তো ফার্স্টে কাটাকুটিটাই করে নিই, তাহলে আরো সুবিধা হবে যখন আমরা A:B:C পাবো। তো এখানে আচ্ছা, এখানে কাটাকুটি যাচ্ছে না, সরি। তো এখানে হবে কত বললাম 40a ইকুয়াল টু 45b ইকুয়াল টু হচ্ছে 3 12 36c। এবার এখান থেকে বার করতে বলেছে A:B:C এর রেশিও কত সেটা বার করতে বলেছে। তো এটা যখন বার করবে, এর জায়গায় কি লিখবে, এই এটাকে একদম আঙুল দিয়ে চেপে রাখবে। আঙুল দিয়ে চেপে রাখলে বাকি সংখ্যা দুটো কে দেখতে পাচ্ছ, বাকি সংখ্যা দেখতে পাচ্ছ 45 আর 36। তো 45 × 36 এখানে গুণ করে দিলে। একইভাবে বি এর ক্ষেত্রে কি করবে, বি এর ক্ষেত্রে তখন এই 45b যেটা আছে এটাকে আঙুল দিয়ে চেপে ধরবে, বাকি যে সংখ্যা দুটো দেখতে পাচ্ছ সেই সংখ্যা দুটো গুণ আকারে বি এর নিচে এখানে লিখবে। একইভাবে সি এর ক্ষেত্রেও তাই, সি এর ক্ষেত্রেও সিটাকে এখানে আঙুল দিয়ে চেপে ধরবে, চেপে ধরলে বাকি যে সংখ্যা দুটো থাকছে, বাকি সংখ্যা দুটো কি থাকছে 40 আর 45। তো এখানে 40 × 45 লিখবে। লেখার পর এইবার এখান থেকে যদি কোনো কমন ফ্যাক্টর থাকে তো সেই কমন ফ্যাক্টর গুলো এখান থেকে কাটাকুটি করো। তো এখানে দেখো যে প্রত্যেকটার মধ্যে 5 দিয়ে কাটছে, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 8 40, এখানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 8 40। এরপরে দেখো এখানে 9 দিয়েও যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে 9 দিয়ে কাটো, এখানে 9 কাটলো, এখানে 9 কাটলে 4 9 36, এখানে 9 কাটলে 5 9 45।
তারপর দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তো 4 দিয়ে কাটলে 4 9 36, এখানে 4 কেটে গেল, আর এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না, অর্থাৎ এখানে থাকলো 9, এখানে থাকলো শুধু 8, আর এখানে থাকলো 5 ইন্টু 2 মানে 10, অর্থাৎ A:B:C এর রেশিও পেলে 9:8:10, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি গ্রামের জনসংখ্যা বলেছে 25,000, যার মধ্যে 1/5 মহিলা এবং বাকি হলো পুরুষ। পুরুষের সংখ্যার 5%, মহিলা সংখ্যার 40% নিরক্ষর হলে মোট জনসংখ্যার কত শতাংশ স্বাক্ষর? তো কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু লেন্দি মনে হতে পারে, তো এখানে ভালোভাবে দেখে নাও। এখানে ফার্স্টে বার করে নাও গ্রামে মহিলার সংখ্যা কত। তো গ্রামে মহিলার সংখ্যা বলেছে কত, বলেছে 25,000-এর 1/5 অংশ। তো 25,000-এর 1/5 অংশ এখানে কাটো, কাটলে হচ্ছে কত, 5 5 25, মানে গ্রামে মহিলার সংখ্যা কত, মহিলার সংখ্যা হলো 5,000 জন। অর্থাৎ গ্রামে পুরুষের সংখ্যা কত, গ্রামে পুরুষের সংখ্যা এইভাবে দুটো ভাবে বার করতে পারো। 1 থেকে 1/5 বিয়োগ করলে 4/5 হবে, তো 25,000-এর 4/5 অংশ বার করতে পারো। অথবা এখানে যেহেতু মহিলার সংখ্যা তোমরা জেনে গেছো, তো 25,000-এর থেকে মহিলার সংখ্যা বিয়োগ করে দাও, পেয়ে যাবে পুরুষের সংখ্যা কত, পুরুষের সংখ্যা হলো 20,000 জন। এবার বলছে পুরুষের মধ্যে 5% হলো কি, 5% হলো নিরক্ষর। তো 5% যদি নিরক্ষর হয়, তাহলে পুরুষের মধ্যে স্বাক্ষর পার্সেন্ট কত, পুরুষের স্বাক্ষর, পুরুষের মধ্যে সাক্ষরতার পার্সেন্ট কত, স্বাক্ষর কত? তো স্বাক্ষরের পার্সেন্টেজ হলো 100 থেকে 5 বিয়োগ করে দাও, তো সাক্ষরতার পার্সেন্টেজ হলো 95%। একইভাবে এখান থেকে মহিলারও সাক্ষরতার পার্সেন্টেজ বার করে নাও। তো মহিলার সাক্ষরতার পার্সেন্টেজ কত, 40% যদি মহিলা নিরক্ষর হয়, তো 100 থেকে 40% বিয়োগ করো, 100 থেকে 40% বিয়োগ করলে সাক্ষরতার পার্সেন্টেজ পেয়ে যাবে কত, 60% মহিলা স্বাক্ষর। তাহলে কতজন মহিলা স্বাক্ষর, কতজন পুরুষ স্বাক্ষর, সেটা এখান থেকে ইজিলি পেয়ে যাবে। তো টোটাল পুরুষের সংখ্যা কত, টোটাল পুরুষের সংখ্যা হলো 20,000, এর মধ্যে 95% হলো স্বাক্ষর। আর টোটাল মহিলা কত, টোটাল মহিলা হলো 5,000 জন। এই 5,000 জনের মধ্যে কত পার্সেন্ট স্বাক্ষর, 60% এরা কিন্তু স্বাক্ষর। তাহলে এখান থেকে পেয়ে যাবে ওই গ্রামে টোটাল স্বাক্ষর। তো এটা কি পাবে, এটা পাবে টোটাল পুরুষ এবং মহিলা মিলিয়ে সাক্ষরতার সংখ্যা কটা। তো এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকেও এই 0 এই 0, এখান থেকে 0 0 কেটে গেল, তো এখান থেকে 95 দুগুণ কত, 95 দুগুণ 190, আর এখানে ডবল 0 ইকুয়াল টু, এখানে 5 6 কত 30, আর এখানে ডবল 0 চলে আসলো। তো এটা যোগ করো, তো 19,000 আর 3,000 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 22,000। তো টোটাল 22,000 জন কিন্তু স্বাক্ষর। তো টোটাল গ্রামের জনসংখ্যা কত, গ্রামের জনসংখ্যা হলো 25,000। তো এখানে বার করতে বলেছে মোট জনসংখ্যার কত শতাংশ স্বাক্ষর। তো মোট জনসংখ্যা কত, মোট জনসংখ্যা হলো 25,000 জন, তার মধ্যে স্বাক্ষর কত, স্বাক্ষর হলো 22,000 জন। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, এখান থেকে ইজিলি পার্সেন্টেজ পেয়ে যাবে। তো 3টে 0 কেটে গেল, 25 দিয়ে কাটলে 4 2500, তো এখানে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, মানে 88% লোক কিন্তু টোটাল স্বাক্ষর ওই গ্রামে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি দ্রব্য 1690 টাকায় বিক্রয় করে ক্রয় মূল্যের ওপর 30% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে বলছে যে ক্রয় মূল্যের ওপর 30% লাভ হচ্ছে। তো আমি এখানে ধরে নিচ্ছি ক্রয় মূল্যকে সিপি ধরে নিলাম, সিপি সমান এক্স টাকা ধরে নিচ্ছি। তো এক্স টাকার ওপরে যদি 30% লাভ করে, তাহলে বিক্রি করেছে কত, 130% দামে। তো 130/100 এইটাই হলো তার বিক্রয় মূল্য, এবং সেই বিক্রয় মূল্যই দেখো এখানে বলে দিয়েছে কত, 1690। তো ইকুয়াল টু কত, 1690। এখান থেকে 0 0 কেটে গেল। এবার দেখো তোমাদের যে 1 থেকে
30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ রাখতে বলেছিলাম, আর 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা। সেটাই দেখো এখানে কাজে লাগবে। যদি এখানে তোমরা স্কয়ার নাম্বার মুখস্থ না করো তাহলে এই 169কে 13 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু তোমরা জানো যে 13 স্কয়ার মানে 169, তো এখান থেকে ডাইরেক্টলি কেটে তোমরা তাড়াতাড়ি এখানে 13 লিখে দিতে পারবে, এবং এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 1300। অপশন নাম্বার সি তে দেখো আছে, তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড়ে বিক্রয় করেও 20% তার কিন্তু লাভ হয়। যদি ধার্য মূল্য 800 টাকা হয় তবে পণ্যটির ক্রয় মূল্য কত? তো এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্যের ওপর কি করছে? ধার্য মূল্যকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস, এমপি। তো ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রয় করে তার উপরেও কিন্তু সে 20% লাভ করছে। তো যদি ধার্য মূল্য 800 টাকা হয়, ধার্য মূল্য এখানে বলে দিয়েছে, পণ্যটির ক্রয় মূল্য কত? তো ধার্য মূল্য 800 টাকা, এই 800 টাকার উপরে 10% ছাড়ে বিক্রি করছে। তো 10% ছাড়ে বিক্রি করার অর্থ হলো এখান থেকে তুমি সেলিং প্রাইস, বিক্রয় মূল্য পেয়ে যাবে। তো 100 টাকার আর 100% থেকে 10% ছাড়ে যদি বিক্রি করে তাহলে কত পার্সেন্ট দামে বিক্রি করছে? 90%। তো 90/100, তো এই দামে সে কিন্তু জিনিসটা বিক্রি করছে। তো এখান থেকে সেলিং প্রাইস পেয়ে যাচ্ছ 8×9=72, আর 720 টাকা হলো তার সেলিং প্রাইস। এবার তারপরে বলছে দেখো যে সে ক্রয় মূল্যের ওপর কত লাভ করছে? ক্রয় মূল্যের ওপর 20% কিন্তু সে লাভ করছে। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ওপরে লাভ করছে কত? 20% মানে 120% দামে সে বিক্রি করছে। তো কস্ট প্রাইসের 120%-এর ভ্যালুই কি হবে? সেটা সেলিং প্রাইসের ভ্যালু, মানে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত পেয়েছে? 720, 720 এখান থেকে বসিয়ে দিলাম। 0 0 এখান থেকে কাটলো, 12 দিয়ে কাটলে 6×12=72, তাহলে এখান থেকে কস্ট প্রাইস পেয়ে গেলে কত? কস্ট প্রাইস পেয়ে গেলে 600 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 600 টাকা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কত সময়ে 72 টাকা বার্ষিক 6.1% সরল সুদের হারে 81 টাকায় পরিণত হয়? তো 72 টাকা সে রেখেছিল, সেটা কত টাকায় পরিণত হয়েছে? 81 টাকায় সুদ আসলে পরিণত হয়েছে। অর্থাৎ সুদ কত পেয়ে যাবে ইজিলি এখান থেকে? সুদ আসল 81 থেকে আসল 72 টাকাকে বিয়োগ করে দাও, তাহলে সুদ কত টাকা? সুদ 9 টাকা এখান থেকে ইজিলি পেয়ে গেলে। এবার এখান থেকে তোমার বার করতে হবে কত দিন সময় লাগবে। তো সেটাই ওই একই সূত্র, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই, মানে সরল সুদের যে সূত্র সেই সূত্রে অ্যাপ্লাই করব। তো সুদ কত? 9 টাকা। আসল কত? আসল হলো 72 টাকা। টাইম আমাকে বার করতে হবে। সুদের হার এখানে বলা আছে 6.14%। তো 6.14% মানে কত? 4×6=24, 25/4%। তো ওপরে 25 লিখলাম, 4টাকে আমি এখানে নিচে লিখলাম, বাই কত? 100, তো ইন্টু 100 করে দিলাম। এবার এখান থেকে দেখো এখানে কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 4×25=100, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এখানে 4×18=72, এখানে আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে সরি এখানে 4 দিয়ে কাটার আগে 9 দিয়ে কেটে নাও, 9 দিয়ে কাটলে 9×2=18, 2 দিয়ে কাটলে 2×4। তো টি এর ভ্যালু কত হচ্ছে? টি এর ভ্যালু হলো 2 বছর। তো অ্যান্সার হবে কত সময় লাগবে? 2 বছর সময় লাগবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু মূলধনের 2 বছরের সুদ বলে দিয়েছে কত? 328 টাকা। 328 টাকাটা কি বলে দিয়েছে? সুদ বলে দিয়েছে। মূলধন কত? যদি সুদ আসল বলতো তাহলে দুটো আমি এখানে দেখিয়ে দিতাম অ্যাপ্লিকেশন, মানে দুটো পদ্ধতিতে কিভাবে বার করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটাই পদ্ধতি, বা আরেকটা একটা পদ্ধতি লেন্দি আছে, লেন্দি পদ্ধতি দেখাবো না। সব থেকে বেস্ট পদ্ধতি যেটা সেটা দেখে নাও। এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদের হার, তো 5% হারে চক্রবৃদ্ধি সুদের হার কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো 2 বছরের জন্য যেহেতু, তাহলে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের যে সূত্র, সাকসেসিভের যে সূত্র, ডিসকাউন্ট ছেড়ে দাও, সাকসেসিভের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করব। তো সাকসেসিভ সূত্র কি কি? সাকসেসিভের সূত্র তোমাদের বারবার পড়িয়েছি। সূত্রটা হলো আমি যেটা পড়াই, এক্স প্লাস ওয়াই। এবার এক্স এর সাইন এবং ওয়াই এর যে সাইন, সেই সাইনের গুণফল এখানে বসবে। যদি এক্স এর সাইন মাইনাস থাকে, ওয়াই এর সাইন প্লাস থাকে, তো এখানে গুণ করে মাইনাস সাইন বসবে। তো যাই হোক, সেটা কিন্তু আমি বলে দিই। তো এখানে আমি ডাইরেক্ট বসালাম, প্লাস প্লাসে মানে প্লাস বসিয়ে দিলাম, ইন্টু এক্স ওয়াই বাই কত?
100। তো এটাই হলো সাকসেসিভের সূত্র। তো এখান থেকে আমরা বার করব যে 2 বছরে কত পার্সেন্ট সুদ হচ্ছে। তো এখানে দেখো 5%, দ্বিতীয় বছরেও 5% প্লাস 5 ইন্টু 5 বাই কত 100। তো এখানে 5 যোগ করলে 10 প্লাস 25/100 মানে 0.25, অর্থাৎ কত পার্সেন্ট সুদ হচ্ছে 10.25% কিন্তু সুদ হচ্ছে মোট মূলধনের ওপর। তো মোট মূলধন আমি ধরে নিচ্ছি x টাকা, এর 10.25% যদি সুদ হয় তাহলে সেই সুদের ভ্যালু কত কোশ্চেনেই বলে দিয়েছে 328 টাকা। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেলে নিচে আবার একটা 100 চলে আসছে, 25 দিয়ে কাটো 4 25 100, 25 দিয়ে কাটলে 4 25 100, হাতে থাকছে 2 আর এদিকে 5 নামলো, 25 1 25, 41-এর সাথে 8 গুণ করলে এখান থেকে 328 হবে। তো এখান থেকে কেটে হবে কত 8। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাচ্ছ, x এর ভ্যালু কত পাচ্ছ 4 8 32, আর এদিকে 100 জন্য ডবল শূন্য, 3200 টাকা হলো আসল টাকা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এর আরেকটা জটিল পদ্ধতি আছে যেটা সেই সূত্র অ্যাপ্লাই করে। তো সূত্র অ্যাপ্লাই করে যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু অনেকটা টাইম টেকেন হয়ে যাবে। সব থেকে বেস্ট পদ্ধতি, সব থেকে শর্টকাট পদ্ধতি যেটা সেটা বলে দিলাম, এটাই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে, যদি বোঝানোটা আমার যদি সাকসেসফুল হয়, বুঝতে পারো সঠিক, তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। কারণ এই অঙ্ক শুধুমাত্রই যে পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াসে আসবে এমন কথা নয়, ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় যা এক্সাম আছে বা এসএসসির যে লো লেভেলের এক্সামগুলো আছে যেমন সিএইচএসএল হোক বা এমটিএস হোক, তো এই সমস্ত এক্সামেও কিন্তু এই সেম টাইপেরই কোশ্চেন থাকে। তো যাই হোক, চলে আসো 12 নম্বর কোশ্চেন। 12 দাগের কোশ্চেনে বলেছে এ এবং বি একা একটি কাজ যথাক্রমে 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটা শুরু করার 5 দিন পর বি কাজটা ছেড়ে চলে যায়, তবে বাকি কাজটা এ একা করতে কত দিন সময় লাগাবে। তো এখানে ফার্স্টে যেটা বলেছে সেটা লেখো, এ একা কাজটা করে কত দিনে 12 দিনে, বি একা কাজটা করে কত দিনে, বি একা কাজটা করে 15 দিনে। তাহলে এখান থেকে ফার্স্টে 12 আর 15 তোমরা লসাগু বার করো। তো 12 আর 15 লসাগু কি হবে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 এ 4 এ 12, 3 5 এ 15, তো 12 15 লসাগু হবে, এলসিএম হবে কত, এলসিএম হবে 60। তো লসাগু হলো 60। এটাই কি, এটাই হবে টোটাল ওয়ার্ক, এটাই হবে মোট কাজ। তো টোটাল ওয়ার্ক 60 পেয়ে গেলে এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। কিভাবে পাবে এর এফিসিয়েন্সি, 60 কে 12 দিয়ে ভাগ করো, ভাগ করলে এখান থেকে এর এফিসিয়েন্সি পাবে 5, আর একইভাবে বি এর এফিসিয়েন্সি পাবে 60 কে 15 দিয়ে ভাগ করলে 4 15 60। তো এ আর বি এর এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে গেলে এবার এখান থেকে তোমরা বার করো যে এ আর বি একসাথে কাজ করলে একদিনে কত ইউনিট কাজ করতে পারবে, অর্থাৎ এ আর বি এর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হবে 5 আর 4 যোগ করলে 9, অর্থাৎ এরা একদিনে কাজ করলে 9 ইউনিট কিন্তু কাজ করতে পারবে। তো এখানে বলে দিয়েছে তারা ফার্স্টে একসঙ্গে কাজটা শুরু করে, 5 দিন পর বি কাজ ছেড়ে চলে যায়। তো 5 দিন নিশ্চয়ই এ আর বি একসাথে কাজ করেছে। তো এ আর বি একদিনে করে 9 ইউনিট কাজ, 5 দিন যদি কাজ করে কত ইউনিট কাজ করবে, 45 ইউনিট তারা কিন্তু কাজ করবে। টোটাল কাজ আমি বার করেছিলাম কত, 60 ইউনিট। এই 60 ইউনিট থেকে 45 ইউনিট কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে প্রথম 5 দিনে। তাহলে বাকি কাজ পড়ে থাকে কত, বাকি কাজ পড়ে থাকে কিন্তু 15 ইউনিট। এই 15 ইউনিট কাজ কে করছে, বাকি কাজটা এ একা করছে। তো এ একদিনে করে কত ইউনিট কাজ, 5 ইউনিট কাজ। তো এর বাকি কাজ করতে সময় লাগবে, এর টাইম লাগবে কত, যে কাজটা পড়ে আছে, কাজটা পড়ে আছে কত ইউনিট, 15 ইউনিট, তাকে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, এর এফিসিয়েন্সি 5। তো টাইম এখান থেকে পেয়ে যাবে 3 5 এ 15, অর্থাৎ বাকি কাজটা এর করতে কত দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। এ নল একটি চৌবাচ্চাকে ভর্তি করে 20 মিনিটে, বি নল ভর্তি চৌবাচ্চাকে খালি করে বলেছে 30 মিনিটে।
যদি এ নল এবং বি নল দুটো প্রতি মিনিটে পর্যায়ক্রমে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং পিএসসির মোস্ট ফেভারিট কোশ্চেন বলতে পারো, বা পিএসসি কেন, যে কোনো যে সমস্ত স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে এই টাইপের কোশ্চেন থাকে, যেমন পিএসসি বলতে পারো, তারপরে পুলিশের এসআই এক্সামগুলো বলতে পারো, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন পাবে। তো এখানে যা বলেছে সেইভাবে এখানে লিখে নাও। বলেছে যে এ নল কি করছে, এ নল কিন্তু ফিল করছে, এ নল ভর্তি করছে, তো সেই কারণে আমি এখানে প্লাস দিয়ে ডিনোট করি। কত মিনিটে ভর্তি করছে, 20 মিনিটে ভর্তি করছে। বি নল কি করছে, বি নল কিন্তু খালি করছে, দেখো এখানে বলেছে বি নল খালি করে, কত মিনিটে খালি করে, তো খালি করার জন্য আমি এখানে ডিনোট করি মাইনাস দিয়ে, যাতে করে পরবর্তীতে অসুবিধা না হয়। তো বি নল খালি করে কত মিনিটে, 30 মিনিটে। এবার এই 20 আর 30 এদের লসাগু নেবে, লসাগু করলে হবে কত, লসাগু করলে হবে 60। তো এই 60টাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এবার তোমরা পেয়ে যাবে একইভাবে আগের অঙ্কের মতো এ এর এফিসিয়েন্সি এবং বি এর এফিসিয়েন্সি। কিভাবে পাবে, 60কে 20 দিয়ে ভাগ করো, এ এর এফিসিয়েন্সি পাবে 3, 60কে 30 দিয়ে ভাগ করো, বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত, বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে এখান থেকে 2। এবার কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেনে বলছে যে যদি এ এবং বি নল দুটো প্রতি মিনিটে পর্যায়ক্রমে খোলা হয়, অর্থাৎ প্রথম মিনিটে এ নলকে খোলা হবে, দ্বিতীয় মিনিটে এ নলকে বন্ধ করে বি নল খোলা হবে। অর্থাৎ বোঝাতে চাইছি যেটা, এখানে আগে লিখে নিই, ফার্স্ট মিনিট, সেকেন্ড মিনিট, থার্ড মিনিট, ফোর্থ মিনিট, ফিফথ মিনিট, এইটুকু লিখলেই বুঝতে পারবে। ফার্স্ট মিনিট, সেকেন্ড মিনিট, থার্ড মিনিট, ফোর্থ মিনিট, ফিফথ মিনিট। তো ফার্স্ট মিনিটে ওপেন করা হবে কোন নল, এ নল। সেকেন্ড মিনিটে এ নলকে বন্ধ করে বি নলকে ওপেন করা হবে। আবার 3 নম্বর মিনিটে এ নলকে ওপেন করা হবে বি নলকে বন্ধ করে। চতুর্থ মিনিটে আবার এ নলকে বন্ধ করে বি নলকে ওপেন করা হবে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু নলগুলো ওপেন করা হচ্ছে। আবার পঞ্চম মিনিটে এসে এ নলকে ওপেন করা হবে। তো এর ফলে কি হচ্ছে, প্রথম মিনিটে যদি এ নলকে ওপেন করি, তো এ নল 1 মিনিটে কি করছে, 3 ইউনিট ফিল করছে। তো এখানে লেখো 3+3। একইভাবে সেকেন্ড মিনিটে বি নল কি করছে, যখন এ নলকে বন্ধ করে সেকেন্ড মিনিটে বি নলকে চালাচ্ছি, তো সেই টাইমে বি নল কিন্তু 2 ইউনিট জল খালি করে দিচ্ছে, তো এখানে লেখো -2। একইভাবে এখানে 3 নম্বর মিনিটে এ এসে 3 ইউনিট জল ফিল করছে, এবং চতুর্থ মিনিটে এসে বি নল কি করছে, বি নল কিন্তু 2 ইউনিট জল খালি করে দিচ্ছে। একইভাবে এ নল পঞ্চম মিনিটে এসে 3 ইউনিট জল ফিল করে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে প্রতি 2 মিনিটে, এটা 1 মিনিট এবং সেকেন্ড মিনিট যোগ করলে কত হচ্ছে, 2 মিনিট, প্রতি 2 মিনিটে ফিল হচ্ছে কত, কারণ +3 আর -2 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 1 ইউনিট ফিল, মানে পজিটিভে 1 আসছে, যদি নেগেটিভে আসতো তাহলে বলতাম খালি হচ্ছে। তো পজিটিভে আসছে যখন, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু ফিল হচ্ছে। তো প্রতি 2 মিনিটে ফিল হচ্ছে কত ইউনিট, 1 ইউনিট করে কিন্তু ট্যাঙ্ক ফিল হচ্ছে প্রতি 2 মিনিট করে। তো এবার এখানে বলেছে যে কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি হবে। তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করে, সেই ভুলটা কি, এখানে 60 ইউনিট ফিল করতে হবে, কারণ ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি পেয়ে গেছো 60। তো এখানে 1 ইউনিটের সাথে 60 গুণ করে দেয়, তাহলে এখানে হয়ে যায় কত ইউনিট, 60 ইউনিট হয়ে যাচ্ছে। তো এখানে 60 গুণ করেছে বলে তাহলে মিনিটের সাথেও 60 গুণ করতে হবে, তো মিনিটের 60 গুণ করলে হয়ে যাচ্ছে কত, 120 মিনিট। আর অপশানে দেখো দেওয়াই আছে, অপশান নাম্বার ডি, 120 মিনিট অ্যান্সার হয়ে যাবে ভুল। তো ভুলটা ফার্স্টে বলে দিলাম, কেন ভুল হচ্ছে এবার এখানে খেয়াল করো। তোমরা আশা করি সেই একটা বাঁদর আর কলা গাছের যে অঙ্ক আছে সেই অঙ্কটা নিশ্চয়ই করেছো। তো সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, সেই জিনিসটাই এখানে দেখো, যে লাস্টে যখন এ 3 ইউনিট জল ফিল করে দেবে, সেই একদম লাস্টে গিয়ে, তো ফিল করে দিলে চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল, তখন কিন্তু বি নলটাকে আমি আর চালাবো না। কেন চালাবো না, কারণ এখানে আমার চৌবাচ্চা ভর্তি করা নিয়ে কথা। তো আমার কিন্তু এই টোটাল ইউনিট থেকে 3 ইউনিট আগে বিয়োগ করে রাখবো। তো 3 ইউনিট বিয়োগ করলে হচ্ছে কত, 57 ইউনিট। তো আমার এখানে বার করব 57 ইউনিট ফিল করতে গেলে কত সময় লাগে। তো এর সঙ্গে 57 গুণ করো, 57 গুণ করলে হচ্ছে কত, 57 ইউনিট। তো এখানে 57 গুণ করেছি যখন, এর সাথেও কিন্তু 57 গুণ হবে। তো 57 গুণ করলে কত মিনিট হচ্ছে, 57 দুগুণ 114 মিনিট হচ্ছে। এবার এই 114 মিনিটে কি হলো, এই যে 2 মিনিটের ইন্টারভ্যাল বললাম না, এ আর বি, তো এ আর বি 114 মিনিট মিলে কত ইউনিট ট্যাঙ্কে ফিল করেছে,
57 ইউনিট ট্যাঙ্কে ফিল করে দিয়েছে। এবার এরপরে ফিল করতে আসবে কে? এর পরবর্তী মিনিটে কে আসবে? এ আসবে ফিল করতে। আর এ এসে কত ইউনিট ফিল করবে? 1 মিনিটে 3 ইউনিট ফিল করবে। তো 57 ইউনিটের সাথে 3 ইউনিট যোগ করে দাও, হয়ে যাচ্ছে টোটাল কত ইউনিট? 60 ইউনিট, যেটা ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি ছিল। তাহলে ফিল করতে টাইম লাগলো কত? ফিল করতে টাইম লাগলো 115 মিনিট কিন্তু টাইম লাগলো। এই ফিল যে হয়ে গেল, এরপরে বি নল চালানোর কোনো দরকার নেই, কারণ আমাকে চৌবাচ্চাটা ভর্তি করতে হবে। তো এটা খেয়াল রাখবে, এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে এবং এক্সামিনার এই 120 মিনিট টাইমটাকে ফার্স্ট অপশানে দিয়ে রাখবে ইচ্ছা করে, যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 115 ইউনিট। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। সিরিয়া বোলপুর থেকে সুরি পর্যন্ত যায় 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং ফিরে আসে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে, তবে পুরো রাস্তা গড় গতিবেগ কত? তো এই কোশ্চেনটা বহুবার পড়িয়েছি। ধরো এখান থেকে এই পর্যন্ত, এটা এ ধরো, এটা ধরো বি। তো কোনো একটা ব্যক্তি এ থেকে বি পর্যন্ত গেল এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে, আবার বি থেকে এতে সাপোজ ফিরে আসলো ধরো ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে। তো গড় গতিবেগ যদি বার করতে বলে, তো গড় গতিবেগের সূত্র কি? গড় গতিবেগের সূত্র হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে গড় গতিবেগ বার করো। 2 ইন্টু এক্স এর ভ্যালু কত? 40, ওয়াই এর ভ্যালু কত? 50, বাই এক্স প্লাস ওয়াই কত হবে? 40 প্লাস 50। তো এখান থেকে 2 ইন্টু 40 ইন্টু 50, 40 আর 50 যোগ করলে এখানে হচ্ছে কত? 90। জিরো আর আর এখান থেকে জিরো কেটে গেল। এখান থেকে তোমাদের এটা কিন্তু পূর্ণ সংখ্যায় চলে আসবে। এখান থেকে গুণ করলে 40, 5 গুণ করলে 200, 200 সঙ্গে 2 গুণ করলে হবে কত? 400, 400 বাই 9। তো এখানে আসছে দেখো যে 4 9 36, এখানে থাকছে 4, 4 9 36, তো 44 পূর্ণ 4 9 কিলোমিটার পার ঘন্টা হবে কি? কিলোমিটার পার ঘন্টা হবে গড় গতিবেগ। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এবং আবারও বলছি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, ক্লাসে যে অঙ্কগুলো বোঝানো হচ্ছে সেগুলো যদি তোমাদের হেল্পফুল হয়, অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে এবং ক্লাসের লিঙ্কটাকে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো লাস্ট কোশ্চেন দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার গিয়ে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এই নৌকার অঙ্ক, ট্রেনের অঙ্ক বা এই গড় গতিবেগ, এই অঙ্কগুলো কিন্তু আমি প্রায়ই কিন্তু মানে একটা দুটো ক্লাস অন্তর আমি বা ম্যাক্সিমাম ক্লাসেই কিন্তু রাখি। এই কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে, তাই এর ওপরে যত টাইপের কোশ্চেন থাকুক না কেন আমি সবকিছুই কিন্তু কভার করিয়ে দেবো এবং এগুলো কিন্তু বাড়িতে নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এক্সামের পরে যেন শুনতে না চাই যে এই কোশ্চেনটা আমরা ছেড়ে এসেছি, এই কোশ্চেনটা আমরা করার টাইম পাইনি। তো বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তো চলে আসো লাস্ট কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার গিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসে কত ঘন্টায়? 3 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টায়, নৌকার গতিবেগ কত? তো নৌকার গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার ঘন্টা। তো স্রোতের অনুকূলে, আচ্ছা এখান থেকে সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে টাইম বার করতে হবে, তো টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তো স্রোতের অনুকূলে যাচ্ছে কত? 12 কিলোমিটার, গিয়ে আবার ফিরে আসছে, তার মানে প্রতিকূলেও যাচ্ছে কত? প্রতিকূলেও 12 কিলোমিটার। এবার স্রোতের অনুকূলে যাওয়ার অর্থ কি? নৌকার গতিবেগ তার সাথে স্রোতের গতিবেগ কিন্তু যোগ হয়। আর প্রতিকূলে আসার অর্থ কি? প্রতিকূলের আসার অর্থ হলো নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ কিন্তু বিয়োগ হয়। তো এখান থেকে পেয়ে গেলে নৌকার এই জায়গায় পেয়ে গেলে যে টাইমটা, সেই টাইমটা কি? অনুকূলে যাওয়ার টাইম। আর এখানে যে টাইমটা পেলে এটা কি? এটা হলো প্রতিকূলে যাওয়ার টাইম। এই দুটো টাইমকে যোগ করে দাও, তো টোটাল টাইমটাই দেখো বলে দিয়েছে কত? যে ফিরে আসতে টোটাল টাইম সময় লাগে 3 ঘন্টা। এবার এখানে বলবো এই অঙ্কের ক্ষেত্রে অপশন টেস্ট করতে, কারণ অপশন টেস্ট এই সমীকরণের এবার বেস্ট মেথড। যদি এখানে সমাধান করতে চাও, সমাধান করতে কোনো অসুবিধা নেই, কিন্তু দ্বিঘাত সমীকরণ চলে আসবে এবং সেটা অনেকটা
টাইম টেকেন হয়ে যাবে, মানে সেই দ্বিঘাত সমীকরণ সলভ করতে তোমার 30 থেকে 40 সেকেন্ডের বেশি কিন্তু টাইম লেগে যাবে। তো এখানে সব থেকে বেস্ট মেথড যেটা সেটা হলো অপশান টেস্ট করো। এখানে 12 বসাও, এখানে যদি 12 বসাও তাহলে এখানে 12 প্লাস 3 হয়ে যাচ্ছে কত, 15। এই জায়গার ক্ষেত্রে বলছি এখানটায়। তো এখানে হচ্ছে কত, 12 প্লাস 3 15। তার মানে 15 হওয়া মানে এখানে দশমিক চলে আসে, তো এটাকে অ্যাভয়েড করো, অপশান এটাকে অ্যাভয়েড করো। অপশান নাম্বার বিতে চলে আসো। অপশান নাম্বার বিতে আসার পরে এখানে দেখো 12, এখানে আছে কত 9। তো এখানে এক্স এর জায়গায় 9 বসাও, 9 প্লাস 3, এখানে 12 বসিয়ে এখানে বসাও 9 মাইনাস 3। ক্যালকুলেট করে দেখো যে 3 আসছে কিনা। তো এখানে 12 বাই 9 আর 3 যোগ করলে 12, আর এখানে 12 বাই 9 থেকে 3 বাদ দিলে 6। তো এখানে কাটলে হচ্ছে কত 1, আর এখানে কাটলে থাকছে 2। তো 1 প্লাস 2 মানে কত হচ্ছে 3। অর্থাৎ এই সমীকরণকে মানে এক্স এর ভ্যালু 9 বসানোর জন্য এই সমীকরণটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। অর্থাৎ নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ হলো 9 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাসের শেষে অবশ্যই কিন্তু এই প্রতিটা কোশ্চেন বাড়িতে নিজেরা না দেখে প্র্যাকটিস করবে কমপক্ষে 3 থেকে 4 বার। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সাম বা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসেলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।